আসসালামু আলাইকুম সবাইকে। বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো তোমাদেরকে এইচএসসি যে সেকেন্ড যে চ্যাপ্টার আছে ভেক্টর চ্যাপ্টার, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারের থার্ড ক্লাস আজকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদেরকে অলরেডি দুটি ক্লাস করা হয়ে গেছে, দুটি ক্লাস নেওয়া হয়েছে। তো এই ভেক্টর যে শুরুর দিক দিয়ে যে বেসিক একটা আলোচনা ছিল, প্রথম ক্লাসে আমরা কি দেখেছিলাম, তোমাদের এসএসসি আর এইচএসসি যে ভেক্টর যে পার্থক্যটা ছিল ওইটা আলোচনা করা হয়েছিল। এবং সেকেন্ড ক্লাসে কী করা হয়েছিল, বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছিল, সংজ্ঞা দেওয়া হয়েছিল এবং শর্ত দেওয়া হয়েছিল। তো যারা যারা দুটি ক্লাস করছো তাহলে তাদেরকে আমি বলেছিলাম গত ক্লাসের শেষের দিক দিয়ে যে আজকে শুরুর দিক দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করে একটা কোশ্চেন দিব। তো ওই কোশ্চেনগুলো আজকে এখন তোমাকে দেবো। তো যারা যারা দুটি ক্লাস করছো তাদেরকে অবশ্যই পারার কথা, এবং তোমাদেরকে আশা করি তোমরা ক্লাসগুলো রিভিশন দিয়ে এসেছো। তো আমি তোমাদের প্রশ্নটা দিই। তো ভেক্টরে কিন্তু তোমাদেরকে মোটামুটি সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, একক ভেক্টর, আয়তীয় একক ভেক্টর, আর তোমার শূন্য ভেক্টর, সমান ভেক্টর, তারপরে সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, মোটামুটি সব টপিকে তোমাদেরকে আলোচনা করা হয়েছে। তাহলে তোমার প্রশ্নটা দিলে আশা করি তোমরা পারবে। তো প্রশ্ন এরকম ধরো, আর আরেকটা জিনিস তোমার যখন প্রশ্নটাগুলো আনসার করবে তখন আর কি একই রকম ভেক্টর কিন্তু মানে তোমার যখন পড়াইছিলাম তোমাদের দেখেছিলাম যে সদৃশ ভেক্টর আর সমান ভেক্টর। তো যে ভেক্টরগুলো যত সমান ভেক্টর আছে তারা কিন্তু সদৃশ ভেক্টর। কারণ কি, সমান ভেক্টরের তিনটা শর্ত ছিল। তো ওই তিনটা শর্ত যদি কেউ ফুলফিল করে সে একটা সমান ভেক্টর, তারা দুজন পরস্পর সমান ভেক্টর। আর সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দুইটা শর্ত ছিল। এখন সদৃশ ভেক্টরের যে দুইটা শর্ত ছিল ওইটা কিন্তু তোমার সমান ভেক্টরের মধ্যে ইনক্লুডেড ছিল। তার মানে যারা যারা সমান ভেক্টর তারা কিন্তু আবার সদৃশ ভেক্টরও। তাহলে কি সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর? কিন্তু সকল সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। কারণ সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর যে তিনটা শর্ত ছিল ওই তিনটা কন্ডিশন কিন্তু ফুলফিল করতে পারে, নাও করতে পারে। যদি ফুলফিল করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সমান ভেক্টর হবে, আর যদি ফুলফিল না করে তাহলে সেটা সদৃশ ভেক্টর হবে। তো এই জায়গার মধ্যে আলোচনা করার কারণটা হচ্ছে তোমার যখন আমি লিখবো তোমার এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে তুলনা করো, তখন কিন্তু যেটা সমান ভেক্টর হবে সেটা কিন্তু সদৃশ ভেক্টর হবে। তাহলে কিন্তু তোমার দুইটাই তোমার মেনশন করতে হবে। কারণ হচ্ছে তোমার মেনলি তোমার এগুলো আসে কোথায়, এগুলো তো সিকিউতে আসে না, আসে হচ্ছে এমসিকিউতে। তো এমসিকিউতে যখন মাল্টিপল চয়েস কোয়েশন আসে তখন কিন্তু তোমাদেরকে ক আর খতে সমান ভেক্টর আর সদৃশ ভেক্টর আছে। তো তোমরা ক আর খ দুইটাই তোমাদেরকে অ্যাড করতে হবে, দুইটাই আনসার হবে। তো এরকম প্রশ্ন যাতে তোমাদেরকে সাথে ইউজ টু হতে পারো, এই জন্য আজকে তোমাদেরকে প্রশ্নটা দিব। তো ধরো ধরো 5i ক্যাপ একটা ভেক্টর, ওই ভেক্টরের সাথে 5i ক্যাপ মানে কি তো বুঝো, গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। 5i ক্যাপ মানে কি, 5 মানে কি ওই ভেক্টরটার মান হচ্ছে 5 একক, আর আই ক্যাপটা কি ছিল তোমার আয়ত একক ভেক্টর। তার মানে এই জিনিসটা আসলে কি বোঝায়, এক সংখ্যা বরাবর একটা ভেক্টর যার মান হচ্ছে 5 একক। জিনিসটা বুঝতে পারছো? তো ওই ভেক্টরের সাথে তুমি 2j এর তুলনা করো, তারপরে হচ্ছে তোমার 5k এর তুলনা করো, তারপরে হচ্ছে তোমার -5i এর তুলনা করো। মানে এর পরস্পর কি কি ভেক্টর ওইগুলো একটু আলোচনা করা যায়, ওইগুলো আজকে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমার 1/5i ক্যাপ কি ভেক্টর, তারপরে লিখবে হচ্ছে তোমরা এই পাঁচটা আনসার করো যারা যারা ক্লাসে উপস্থিত আছো। এরা কি কি ভেক্টর হবে একটু আলোচনা করো তোমরা, একটু বলো। ধরো যারা যারা ক্লাসে আছো একটু বলো তো এর কি কি আনসার হবে। মানে 5i ক্যাপের সাথে ওর কি সম্পর্ক, ওর কি সম্পর্ক, ওর কি সম্পর্ক, ওর কি সম্পর্ক আর ওর কি সম্পর্ক। যারা যারা ক্লাসে জয়েন হয়েছো এটা আনসার করো তো। অনেকে মাত্র জয়েন হচ্ছে, তাদের জন্য একটু সময় দিই আমি। তুমি একটু বলো তো এটা কি কি ভেক্টর হবে, মানে ওর সাথে ওর সম্পর্কটা কি, ওর সম্পর্কটা কি। কারণ কি আমি গত গত বিশেষ করে গত ক্লাসে কিন্তু অনেকগুলো ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছিলাম। তো স্লাইডে ওই ভেক্টরগুলো আছে তোমার। তো তোমার নোট যারা করেছো তারা নোটে দেখতে পারো যে ওইগুলো ভেক্টর কি কি। যারা যারা আসো আনসার করো কমেন্ট বক্সে, আমি দেখি কারা কারা কয়টা আনসার সঠিক করতে পারে।
তোমাদেরকে 3 মিনিট দেওয়া হবে। যারা যারা ক্লাসে জয়েন আছো তারা একটু আনসার করতো কি হবে উত্তরগুলো। তোমাদেরকে বেসিকগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। অনেক ইজি। আর 2 মিনিট দেওয়া হবে। তো আসো এই জায়গার মধ্যে কি কি আলোচনা করছে বলিবি। তো এই জায়গার মধ্যে 5 ক্যাপ মানে কি ওটা কিন্তু অলরেডি আলোচনা করেছিল। 5 মানে কি বোঝায়, ওই ভেক্টর রাশিটার মান হচ্ছে 5 একক। আর ক্যাপ দ্বারা কি বোঝায়, ক্যাপ কি ছিল, একটা আয়তক্ষেত্রাকার ভেক্টর। আর আয়তক্ষেত্রাকার ভেক্টরের মধ্যে 3টা আয়তক্ষেত্রাকার ভেক্টর দেখেছিলাম আমরা। তো এর মধ্যে কি কি দেখছিলাম তোমার, ক্যাপ, ক্যাপ, আর কি দেখেছিলাম আমরা, ক্যাপ। তো ক্যাপ কি ছিল, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, যার নাম সবগুলো কিন্তু একক ভেক্টরই। একক ভেক্টরের শর্ত কি ছিল, যে ভেক্টরের মান হচ্ছে একক। এখন একক ভেক্টরটা তো যে কোনো জায়গায় আমি প্লট করতে পারি। যদি আমরা এটার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ বরাবর আমরা স্থাপন করি, তখন ওই একক ভেক্টর, সেম একক ভেক্টরটার নাম হয়ে যাবে কি, আয়তক্ষেত্রাকার ভেক্টর। আর আয়তক্ষেত্রাকার ভেক্টরটা আমরা 3টা চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটা কি ক্যাপ, ক্যাপ আর ক্যাপ। ওইটা ডিপেন্ড করে কার উপরে, ওইটা আমি কোন অক্ষরের উপর স্থাপন করতেছি। যদি আমরা এক্স অক্ষরের উপর স্থাপন করি তাহলে ওইটার নাম হবে ক্যাপ। আমরা যদি ওয়াই অক্ষরের উপর স্থাপন করি ওইটার নাম হবে ক্যাপ। আমরা যদি জেড অক্ষরের উপর স্থাপন করি ওইটার নাম কি হবে, ক্যাপ। বুঝতে পারছো? তাহলে ক্যাপ দ্বারা কি বোঝায়, এক্স অক্ষ বরাবর, আর এক্স অক্ষ, তো ক্যাপ দ্বারা কি বোঝায়, ওইটা কি বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। আর ক্যাপ কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। আর ক্যাপ কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তাহলে ক্যাপ এক্স অক্ষ বরাবর, ওয়াই ক্যাপ জেড ওয়াই অক্ষ বরাবর, আর ক্যাপ কি, জেড অক্ষ বরাবর। আর 3টার মান কি, 3টার মানে কি, এক একক। এতটুকু বুঝতে পারছো? তো ওদের সামনে যদি আমি একটা যে কোনো একটা সহগ দিই, অর্থাৎ যে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করি, তাহলে তো ক্যাপের মান তো এক একক, তার সাথে যদি 5 দিয়ে গুণ করি তার মানে কি হয়ে যায়, 5 হয়ে যাবে। তাহলে এটা সিগনিফিকেশন আসলে কি, এই জিনিসটা 5 ক্যাপ দ্বারা কি বোঝায়, এক্স অক্ষ বরাবর একটা 5 একক ভেক্টর একটা রাশি আছে। বুঝতে পারছো? এখন এর সাথে 2z এর কি সম্পর্ক, এটাও দেখো তো। তোমাদেরকে যে এগুলো পড়ানো হয়েছিল ওইগুলোর সাথে কি 2z এর কোনো সম্পর্ক ছিল, বলো তো? ওর সাথে কিন্তু 2z এর কোনো সম্পর্ক নাই। 2z কি, ওর দিকে ধরো এই জায়গার মধ্যে তুমি একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ধরো, ধরো এটা একটা হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে তোমার জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। 5 ক্যাপ মানে কি, ক্যাপ মানে কি এক্স অক্ষ বরাবর, আর 5 মানে কি 5 একক। তাহলে ধরো তুমি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার 5 ক্যাপ। বুঝতে পারছো? 5 ক্যাপ। তা 2z এর সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে আমি যে শর্তগুলো পড়াইছিলাম ওই শর্তগুলো আমাদের কিন্তু কোনো সম্পর্ক না 2z এর সাথে, একজনের সাথে লম্বে। এখন বলো 5 কে এর সাথে কি কোনো সম্পর্ক আছে? একটু দেখো তো 5 কে এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। 5 কে মানে কি বোঝায়, জেড অক্ষ বরাবর একটা ভেক্টর যার হচ্ছে 5 একক। তো ওর সাথে কোনো সম্পর্ক আছে? ওর সাথে কিন্তু সম্পর্ক নাই, তারা কিন্তু একসাথে লম্ব। লম্ব। বলতো -5 ক্যাপের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যারা যারা ক্লাসে আছো। -5 ক্যাপের সাথে কোনো সম্পর্ক আছে কিনা তাদের সাথে। -5 ক্যাপ মানে কি বোঝায়, ক্যাপ মানে কি বোঝায়, এস অক্ষ বরাবর। 5 মানে তার একক বোঝায়। আর মাইনাস দ্বারা কি বোঝায়, বিপরীত দিকে, তোমাদেরকে দেখেছিলাম। তাহলে মাইনাস দ্বারা কি বোঝায়, তোমার বিপরীত দিকে একটা একক ভেক্টর।
তার বিপরীত দিকে এটা কি বোঝাই, এটা হচ্ছে -5 i cap। তাহলে বলো তো i cap এর সাথে -5 i cap কি সম্পর্ক আছে? এটা তোমাদেরকে গত ক্লাসে যে শর্তগুলো পড়ানো হয়ে গেছিল, ওই শর্তগুলোর মধ্যে কি সম্পর্ক আছে? যে কোন শর্ত ফিল আপ করছে, তাদের মান সমান, ওর মান 5, ওর মান 5, তাদের দিক কি সমান না, দিক সমান না, দিক ওর দিকে, ওর বিপরীত দিকে। আর তারা কি সমজাতীয়? তারাও কিন্তু সমজাতীয়, তার মানে কি তারা কোন শর্ত ফিল আপ করছে? বিপরীত ভেক্টর। আর বিপরীত হলে সাথে সাথে পাশাপাশি কি হবে? বিপ্রতীপ হবে। কারণ কি বলেছিলাম, সকল বিপরীত ভেক্টরেই কিন্তু বিপ্রতীপ ভেক্টর, কিন্তু বিসদৃশ ভেক্টর। সকল বিপরীত ভেক্টর কি তোমার বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর কিন্তু বিপরীত ভেক্টর না। বুঝতে পারছো এতটুকু? এখন হচ্ছে 1/5 i cap, এটার সাথে কি সম্পর্ক? i cap মিল আছে, তার মানে এক অক্ষ বরাবর, যেহেতু ওর সামনে প্লাস, ওর সামনে প্লাস, তার মানে তাদের দিকও এক। কিন্তু ওর মান হচ্ছে 5, ওর মান হচ্ছে 1/5। 5 আর 1/5 এর মধ্যে কি সম্পর্ক? তোমাদেরকে কিন্তু বিপরীত পড়াইছিলাম, দুইটা জিনিস। একটা সংখ্যার দুই রকম বিপরীত হইতে পারে। একটা বিপরীত কি ধনাত্মক বিপরীত, আর একটা বিপরীত কি গুণাত্মক বিপরীত। তো একটা সংখ্যা যদি একটা ধনাত্মক বিপরীত হয়, মানে কি তার সামনে মাইনাস হয়ে যাবে, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর গুণাত্মক বিপরীত কি, 5 থাকলে 1/5 হবে, 1/5 থাকলে কি হবে, 5 হবে। বুঝতে পারছো? তাহলে একটা সংখ্যার বিপরীত হলে দুই রকমের, একটা ধনাত্মক বিপরীত আর একটা গুণাত্মক বিপরীত। আর যে গুণাত্মক বিপরীত হওয়ার পর যে রাশিটা হয়, ওই রাশিটাকে বলা হয় কি, বিপরীত রাশি। বুঝতে পারছো? তাহলে 1/5 কি 5 এর গুণাত্মক বিপরীত না, তাহলে কি বিপরীত ভেক্টর। আচ্ছা, বিপ্রতীপ ছাড়া কি আর কিছু হতে পারে? বিসদৃশ কি হতে পারে? এটা দেখো তো, আর কোন ভেক্টর হতে পারে কি? দেখো তো, বিপরীত ভেক্টর ছাড়া কি আর কোন ভেক্টর হতে পারে এই জায়গার মধ্যে? বলো তো, যারা যারা ক্লাসে আছো। বিপরীত তো বুঝলাম, একজনের মান 5, আরেকজনের মান 1/5। এছাড়া কি আর কয়েকটা ভেক্টর আছে তোমার? সমান ভেক্টর, সদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর, বিসদৃশ, আরো কয়েকটা ভেক্টর আছে তোমার। ওই ভেক্টরগুলোর মধ্যে কি কোনোর সাথে কোনোটা মিল আছে কিনা দেখো তো। আর একটা ভেক্টর আছে না তোমাদের, সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের শর্ত কেমন কি ছিল? মান তোমার ম্যান্ডেটরি না, মান যদি সমান হয় তাহলে কি এটা সমান ভেক্টর হয়ে যাবে। আর মানটা ম্যান্ডেটরি না কার ক্ষেত্রে? সদৃশ ভেক্টরের ক্ষেত্রে। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কি ম্যান্ডেটরি ছিল? সমজাতীয় হতে হবে আর দিকটা সেম হতে হবে। তা দিকটা সেম, ওর i cap, তাহলে এটা 1/5 i cap কি ধরো এইদিকে 1/5 i cap। তাই দেখো, দিকটা সেম, মানটা সেম হইতে পারে না হইতে পারে, সেম হলে এটা সমান ভেক্টর হয়ে যেত। যেহেতু তোমার সেম না, তাহলে কি হবে, তোমার সদৃশ ভেক্টর হবে। ওইগুলোর প্রত্যেকটা তোমার যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাগুলো পূর্ববর্তী ক্লাসে দেওয়া হয়ে গেছে। এর হচ্ছে -2 i cap, ওর সাথে কি সম্পর্ক দেখো তো। -2 i cap, তাদের কি মানের সমান আছে না? মান সমান নাই। তার মানে কি বিপরীত ভেক্টর আর সমান ভেক্টর, ওই দুইটা শর্ত কাটাকাটি। কারণ ওই দুইটা শর্তের ক্ষেত্রে কি মানটা সমান হতে হয়। তাহলে মান সমান নেয়, ওইটা বাদ। তারপর ওর সামনে আছে পজিটিভ, ওর সামনে আছে নেগেটিভ, তার মানে যে সদৃশ, ওইটাও বাদ। নিশ্চয় বুঝছো? তাহলে পজিটিভ যেহেতু দিকটা মানে সেম না, তারপরে সদৃশ ওইটা বাদ। যেহেতু মাইনাস আছে, তার মানে বিপরীত দিকে, তার মানে কোনটা মানে বিসদৃশেরটা মানে। বুঝতে পারছো এতটুকু? যারা যারা ক্লাস আছে জানো তো, এতটুকু বুঝতে পারছো কিনা? বিসদৃশ কিভাবে বুঝতে পারছো? কারণ কি তার মান দেখো সমান না, মান সমান না, তারপর কি দিক বিপরীত, দিক একেবারে বিপরীত। ওর হচ্ছে -2 i cap, মানে কি ওর হচ্ছে i cap এদিকে, -2 i cap কি এদিকে। সেম j cap যদি এদিকে হয়, j cap কি এদিকে। যদি k cap এদিকে হয়, তাহলে -f কি এদিকে আর কি। তো এটা আসলে কি বোর্ডের উপরের দিকে আর কি, আমার কলমের দিকে। আর -k cap মানে কি বোর্ডের ভিতরের দিকে। বুঝতে পারছো এতটুকু? এতটুকু বুঝতে পারলে এটা হচ্ছে গত ক্লাসের যে প্র্যাকটিস প্রবলেম ছিল, ওই প্র্যাকটিস প্রবলেম আর কি, মানে গত ক্লাসের উপর বেস করে। তো আজকের মেন ক্লাসে প্রবেশ করি তাহলে।
এখন যে প্রথম টপিকটা আসছে এটা হচ্ছে ভেক্টর রাশি যোগের নিয়ম। আমরা ভেক্টর রাশি সব কিছু জানলাম। ভেক্টর রাশির ক্ষেত্রে মানটা ম্যান্ডেটরি, তোর দিকটা ম্যান্ডেটরি, দিকটা তোমার মানের সাথে দিকটা ম্যান্ডেটরি তোমার। আর স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মানটা ম্যান্ডেটরি ছিল। তো এই যার মধ্যে আসছে ভেক্টর রাশির যুগ। এখন এটা যুগ আলাদা করে পড়ার কি দরকার, যুগ তো এমনি করা যায়। তো স্কেলার রাশির ক্ষেত্রে আমরা যোগ করতাম 5 + 10 = 15, বিয়োগ করতাম 10 - 5 = 5। তো ভেক্টর রাশির ক্ষেত্রে কি এভাবে যোগ করা যায় না? জানো তো তোমাদেরকে কি যখন তোমাদেরকে যখন এসএসসিতে পড়ছিলা বল চ্যাপ্টার, গতি চ্যাপ্টার পড়ছিলা, তখন কিন্তু পড়ছিলা ধর একটা বল এদিকে এফ বল প্রয়োগ করছে, F1 বল, এদিকে যদি F2 বল প্রয়োগ করা হয়, তখন এফ যে নিট বলটা, ওই নিট বলটা কত ছিল তোমার? F1 - F2। সিমিলারলি তুমি যদি একটা বল, এদিকে আছে এম ভরে বস্তু, এদিকে F1 বল প্রয়োগ করছো, এদিকে হচ্ছে তুমি F2 বল প্রয়োগ করছো, তো সেই সময় তোমার F3টা কি লিখতা তুমি? F1 + F2। দেখো দুই সময় কিন্তু F1 আর F2 বলের প্রয়োগ করছো, কিন্তু এক সময় F2টা বিয়োগ করছো, আর এক সময় F2টা কি যোগ করছো। তো ওইটার কারণ, এটা কিন্তু এসএসসি লেভেলে তোমরা পড়ছিলা। ওইটার কারণ কি বলছিলা তুমি? ওইটার কারণ হচ্ছে তোমার F ছিল একটা বলটা ছিল ভেক্টর রাশি। যেহেতু এটা ভেক্টর রাশি, সেক্ষেত্রে আমি দিকটা বিবেচনা করতে হইতো। এখন দেখতে দিকটা যদি একই দিকে হইতো তাহলে যোগ করতাম, আর দিকটা যদি বিপরীত দিকে হইতো তাহলে আমরা কি করতাম? বিয়োগ করতাম। এখন একই দিকে আর বিপরীত দিকে ছাড়া কি অন্য দিকে হওয়া যায় না? যদি এরকম হয়, সেম আমি F1 আর F2 বলে প্রয়োগ করলাম, এদিকে F1, আর একটা বিপরীত দিকে প্রয়োগ করলাম না, একই দিকে প্রয়োগ করলাম না, আমি ধরো এইদিকে প্রয়োগ করলাম। জিনিসটা বুঝতে পারছো? এইদিকে প্রয়োগ করলাম অথবা এইদিকে, মানে যে কোনো একটা দিকে প্রয়োগ করলাম আমি। তখন তোমার এফ নিটের মান কত হবে? F1 + F2 হবে না, F1 - F2 হবে না, তাহলে আসলে কি হবে তখন F নিটের মান? এখন কি হবে? তো এই যে এখন এফ নিটের মানটা কত হবে এটা নির্ণয় করার জন্য হচ্ছে তোমার ভেক্টর রাশি যুগের নিয়ম আসছে। জিনিসটা বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো তোমরা? কারণ কি, ধরো এই জায়গার মধ্যে F1, ধরো এই জায়গার মধ্যে F1 এর মান ধরো 5 নিউটন, আর এই জায়গার মধ্যে F2 এর মান ধরো তোমার 3 নিউটন। তাহলে যদি আমি ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করি, ধরো এখন তো তুমি এফ এর উপরে তীর নিতে হবে, তীর চিহ্ন কারণ কি ভেক্টর রাশি। তাহলে কি F1 + F2, তাহলে F1 এর মান কত? 5 + F2 এর মান কত তোমার? 3 = কি 8 নিউটন। লিখতে পারবে এমনি? এমনি লেখা যাবে, এমনি কিন্তু আর লেখা যাবে না। বুঝতে পারছো? তাহলে ভেক্টর নিয়ম কি নর্মাল যে বীজগাণিতিক নিয়ম ছিল ওই বীজগাণিতিক নিয়মটা মানে না, এটি কিন্তু বীজগাণিতিক রাশি। তার মানে এলজেব্রিক ভাবে তুমি যোগ করে সাবেশন করবা, অথবা এলজেব্রিক ভাবে তুমি একটা থেকে একটা বাদ দিবা, ওইটা কিন্তু আর চলবে না। ওইটা শুধুমাত্র কি স্কেলার রাশির ক্ষেত্রে। তো ভেক্টর রাশির ক্ষেত্রে যে জিনিসটা ফলো করে ওই জিনিসটা হচ্ছে তোমার জ্যামিতিক নিয়ম। তো ও হচ্ছে বীজগাণিতিক নিয়ম মেনে চলে না ভেক্টর রাশি। বুঝতে পারছো? ও হচ্ছে জ্যামিতিক নিয়ম মেনে চলে। বুঝতে পারছো? তাহলে বলতে পারো এই জায়গার মধ্যে যে প্লাস মাইনাস করছি ওটা তো বীজগণিত হয়েছে, ওটা বীজগণিত না, ওটা জ্যামিতিক নিয়মে। ওইটা জ্যামিতিক নিয়মের একটা অংশ হচ্ছে, তুমি একই দিকে বল প্রয়োগ করলা অথবা বিপরীত দিকে বল প্রয়োগ করলা, ওটা তুমি ক্লাসের শেষে সুন্দর করে বুঝতে পারবা। নিশ্চয় বুঝতে পারছো? তাহলে পরবর্তী স্লাইডে আগে আমি, আচ্ছা এই স্লাইডে আগের জন্য তোমার ভেক্টর রাশির যুগের নিয়মের জন্য দুইটা জিনিস তোমার একটু মাথায় রাখতে হবে। আমি দেখে নিয়ে আসি। তো ভেক্টর রাশি যুগের ক্ষেত্রে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, মানে এটা তোমার সবকিছু ভেক্টর রাশির ক্ষেত্রে। তো একটা ভেক্টর রাশি ধরো, sorry, ধরো এটা একটা ভেক্টর রাশি। এখন প্রথম যে সূত্রটা হচ্ছে তোমার শর্তটা হচ্ছে, একটা ভেক্টর রাশির তুমি যদি এইভাবে আছে না, ওর যদি মান অথবা দিক পরিবর্তন না করিয়া তুমি যে কোনো জায়গায় তুমি একটা তলের মধ্যে তুমি তাকে সরাতে পারবা, একটা তল অথবা একটা স্পেসের মধ্যে সুন্দর করে তুমি সরাতে পারবা, তার মান আর দিকটা পরিবর্তন না করে। অর্থাৎ তার দিকটা এই দিক থেকে এইদিকে না, তুমি যদি ইচ্ছা করলে একটা ভেক্টর রাশিকে ধরা তুমি এইদিকে পুরা বোর্ড তুমি সরাতে পারবা, ওই ভেক্টর রাশি কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? কতক্ষণ পরিবর্তন হবে না? যতক্ষণ তার দিকটা না পরিবর্তন হয়েছে অথবা মানটা না পরিবর্তন হয়েছে। অর্থাৎ তুমি একটা ভেক্টর রাশি কিন্তু ছোট করতে পারতে না, অথবা তুমি এটা এভাবে ঘুরাতে পারতে না। তার মানে তার যে আদি বিন্দু শীর্ষবিন্দু যে দিকটা ছিল সবসময় এইদিকে, সবসময় এই দিকটা রেখে তুমি সারা বোর্ড সরাও, ওই ভেক্টর রাশি কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে প্রথম কথা।
বুঝতে পারছো? তো একটা ভেক্টর রাশি তুমি যদি মান আর দিক পরিবর্তন না করে এবার ঘোরাও, তো দুইটা ভেক্টর রাশি কিন্তু সেম সিমিলারলি। এটা হচ্ছে প্রথম সূত্র। আর হচ্ছে দ্বিতীয় জিনিসটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আচ্ছা, আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে তোমার দুইটা ভেক্টর রাশির মধ্যে কোণ নির্ণয় করার ক্ষেত্রে। তো দুইটা ভেক্টর, একটা ভেক্টর রাশি তোমার জ্যামিতিক নিয়মে প্রকাশ করার ক্ষেত্রে এটা ছিল তার পাদবিন্দু, এটা ছিল তার শীর্ষবিন্দু। এটা কি পাদবিন্দু, এটা কি তার শীর্ষবিন্দু। তো ভেক্টর রাশির ক্ষেত্রে তুমি দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী যদি কোণ নির্ণয় করতে চাও, কারণ কি এই যে একটু আগে দেখলা তুমি এদিকে বল প্রয়োগ করাম, তার মানে কি এদিকে বল প্রয়োগ করলাম মানে কি এই দুইটা ভেক্টর রাশি একটা কোণে বল প্রয়োগ করা হয়েছে, নিশ্চয় বুঝতে পারছো? এটা কোণে তোমার বল প্রয়োগ করা হয়েছে, ওর সাথে একটা কোণে বল প্রয়োগ করা হয়েছে। তো এই যে দুইটা কোণে বল প্রয়োগ করতেছে তোমার ভেক্টর রাশিগুলোর মধ্যে, তো যে আমি মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে চাই, এখন মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। হয় তুমি পাদবিন্দু দুইটা ভেক্টর রাশি পাদবিন্দু একটার সাথে রাখবা, তখন যে কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ। অথবা তুমি দুইটা শীর্ষবিন্দু একসাথে রাখতে হবে, তখন যে কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ। তার মানে ধরো এটা একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে আরেকটা ভেক্টর রাশি। তো এই যে এদের পাদবিন্দু একসাথে করবা, ধরো ওই ভেক্টর সাথে ধরলাম, ধরে এই যে পাদবিন্দু আমি একসাথে করলাম, তো একসাথে করার পর যে কোণটা উৎপন্ন হইলো এটা হচ্ছে তার মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো? অথবা কি করতে পারি, আমি শীর্ষবিন্দুগুলো একসাথে করতে পারি। তো শীর্ষবিন্দুগুলো একসাথে করলে কিন্তু সেম জিনিস আসবে। দেখো কেমন আসে, তো দুইটা ভেক্টর রাশি। তো আমি কি করতে পারি, শীর্ষবিন্দুটা একসাথে করতে পারি। তখন যদি শীর্ষবিন্দু একসাথে করি, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, সিমিলারলি এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তো এই থিটা সেম। হয় তুমি শীর্ষবিন্দু একসাথে করবা, অথবা কি করতে পারো, পাদবিন্দু একসাথে করতে পারো। তাহলে পাদবিন্দু আর শীর্ষবিন্দু একসাথে করলে যে কোণটা আসে সেটা হচ্ছে তোমার কি মধ্যবর্তী কোণ। তোমরা এরকম করা যাবে না, তার মানে কি করা যাবে না, যে তোমার পাদবিন্দু আর শীর্ষবিন্দু একলা, তাহলে একটা পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু রাখলা, তাহলে কিন্তু হবে না জিনিসটা। ধরো এরকম আর রাখলা, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর কি তোমার বি, তো এই যে কোণটা ওটা কিন্তু তোমার মধ্যবর্তী কোণ না। সে হচ্ছে মধ্যবর্তী কোণের ক্ষেত্রে কি কারণ করতে হবে, দুটার হয় পাদবিন্দু একসাথে রাখতে হবে, তাহলে কি শীর্ষবিন্দু একসাথে রাখতে হবে। তো পাদবিন্দু একসাথে কেমন রাখবা, ধর এই ভেক্টরটারে তুমি যদি এমনি মান সমান রেখে অথবা দিক সমান রেখে, ধর এই ভেক্টর রাশিটাকে ধরে মান আর দিক সমান রেখে যদি সামনে নিয়ে যাও, কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না। কারণ কি আমি প্রথমে শর্ত ছিল, ওই শর্তে দেখাইছিলাম যে একটা ভেক্টর রাশি তুমি মান আর দিক পরিবর্তন না করে যে কোনো জায়গায় তুমি নিয়ে যেতে পারো, নিশ্চয় বুঝতে পারছো? তো এই যে আমাদের নিয়ে নিলাম, তখন যে কোণটা উৎপন্ন হবে, এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো? আগে যে কোণটা ছিল ওটা কিন্তু মধ্যবর্তী কোণ ছিল না, এতটুকু বুঝতে পারছো? অথবা কি সিমিলারলি কি করতে পারো তুমি, ওটা তুমি কি করতে পারো, ওটা শীর্ষবিন্দু একসাথে করতে পারো। তো শীর্ষবিন্দু একসাথে করলে দেখো সিমিলার কোণে আসছে, তো শীর্ষবিন্দু একসাথে করলে এই যে এরকম একসাথে করলা, তখন আসছে কি থিটা। তাহলে এই থিটা আর এই থিটা কিন্তু সেম, নিশ্চয় বুঝতে পারছো? তো এটা গেল। তো এই দুটো শর্ত হচ্ছে তোমার ভেক্টর রাশি যুগের ক্ষেত্রে তোমার দুটো সবচেয়ে বেশি কাজে লাগে। এতটুকু বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরের টপিক স্লাইডে যাই। এখন হচ্ছে ভেক্টর যুগের স্বাভাবিক নিয়ম বা সাধারণ নিয়ম। তো সাধারণ নিয়মটা আসলে কি, একটা ভেক্টর দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর রাখি, একটা পাদবিন্দুর সাথে আরেকটা শীর্ষবিন্দু, তো একটা শীর্ষবিন্দুর সাথে যদি একটা ভেক্টরের পাদবিন্দু রাখি, তখন যে তাদের যে যোগফলটা হবে ওটা হবে প্রথম ভেক্টর রাশি পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর রাশি শীর্ষবিন্দু পর্যন্ত। কথা ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না, তুমি যদি আমি চিত্র দেখাই তখন এরকম আসে। ধরো এটা একটা ভেক্টর রাশি, ধরো এটা আরেকটা ভেক্টর রাশি। এখন বললাম আমি দুইটা ভেক্টর রাশি আমি যে লব্ধি নির্ণয় করবো। ধরো এটা হচ্ছে এ ভেক্টর রাশি, এটা হচ্ছে তোমার বি ভেক্টর রাশি। তো আমি যে এ প্লাস বি, ওইটার যে মানটা ওটা যে দিক ওইটা নির্ণয় করবো। ধরো এ প্লাস বি ইকুয়াল টু আর, মানে ইকুইভ্যালেন্ট ভেক্টর আর। তো আর ভেক্টরটা আমার নির্ণয় করতে হবে। তো সাধারণ নিয়ম কি বলে, প্রথম ভেক্টর রাশির শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর রাশির পাদবিন্দু যোগ করবো।
তো যোগ করার পর একবারে প্রথম ভেক্টর রাশির প্রাথমিক বিন্দু থেকে একবার দ্বিতীয় ভেক্টর রাশির শীর্ষবিন্দু পর্যন্ত যে টোটাল একটা লাইন আসে, যে একটা টোটাল একটা ভেক্টর আসে, ওই ভেক্টরটা হচ্ছে তার মূলত তাদের যে লব্ধি, ওই লব্ধির মান আর কি। তো আমি যদি একটি ভেক্টর রাশিটাকে এভাবে ধরি, তাহলে কি বলছিলাম, প্রথম ভেক্টর রাশি শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর রাশির প্রাথমিক বিন্দু নিয়ে আসবো, প্রথম ভেক্টর রাশি শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর রাশির প্রাথমিক বিন্দু নিয়ে আসলাম, নিশ্চয় বুঝছো? তাহলে লব্ধি আর এর মান কত হবে, এই প্রথম ভেক্টর রাশির প্রাথমিক বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর রাশির শীর্ষবিন্দু পর্যন্ত, তাহলে আর এর মান কত হবে, তাহলে আর কত হবে, প্রথম ভেক্টর রাশির প্রাথমিক বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর রাশির শীর্ষবিন্দু পর্যন্ত, নিশ্চয় বুঝতে পারছো? তাহলে ওটুকু আসলে কত, ওটুকু আসলে তোমার আর নিশ্চয় এটা হচ্ছে তোমার ভেক্টর রাশির যে সাধারণ নিয়ম, সাধারণ নিয়মটা। তো সাধারণ নিয়মটা আমরা লিখে রাখি, তাহলে কিরকম আসে, তো সাধারণ নিয়ম আমরা আসলে কি, আমি যদি লিখি তাহলে প্রথম ভেক্টর রাশির শীর্ষবিন্দুর সাথে পাদবিন্দু রাখলে ভেক্টর দিলে লব্ধি মানে কি, যোগফল আর কি, ভেক্টর এতটুকু বুঝতে পারছো তোমরা যারা যারা ক্লাসে আছো? লব্ধি রেখে আমরা নির্ণয় করবো সাধারণ নিয়ম অনুসারে। তো সাধারণ নিয়ম অনুসারে লব্ধি রেখে আমরা নির্ণয় করবো, এটা ব্যাখ্যা দেওয়া আছে, আর এই জায়গার মধ্যে তোমার চিত্র আঁকা আছে। এখন হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র আর কি। তো এটা সাধারণ সূত্র ছিল। এখন এই সাধারণ সূত্রের আন্ডারে যে কয়টা সূত্র আছে ওইগুলো হচ্ছে ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র, আর হচ্ছে বহুভুজ সূত্র, আর এটা হচ্ছে তোমার হচ্ছে লম্বাংশ পদার্থ। তো এই চারটা জিনিস হচ্ছে তোমার ভেক্টরের যোগফলের ক্ষেত্রে কাজে লাগে আর কি। তো প্রথম যে জিনিসটা এটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র। তো এই যে আমাদের লেখা আছে ত্রিভুজ সূত্রটা আসলে কি, একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে। কিছু বুঝলাম না, তাহলে আসলে লিখলে বুঝতে পারবা। এখন কি বলছে তোমার, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করলে আমরা কি নির্ণয় করতে চাচ্ছি, আসলে আমরা নির্ণয় করতে চাচ্ছি দুইটা ভেক্টরের লব্ধি আর কি, বা যোগফল। এখন কি বলছে, একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর, তাহলে আমি ত্রিভুজটা রাখলাম আর কি, ধরো ত্রিভুজটা রাখলাম, তাহলে আগে একটা ত্রিভুজ আঁকি আমরা।
উম, আচ্ছা, ধরো এটা একটা ত্রিভুজ, ধরা গেছে এটা একটা ত্রিভুজ আর কি। তো একটা ত্রিভুজের বলছে কি দুটি শূন্যিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরের মান প্রকাশ করলে, দুইটা শূন্যিত বাহু ধরলাম আমি, একটা শূন্যিত বাহু, এটা একটা শূন্যিত বাহু। শূন্যিত বাহু তো কি জানোই, পাশাপাশি দুইটা বাহু আর কি। তো এই শূন্যিত বাহু বরাবর যদি আমি দুইটা ভেক্টর রাশি রাখি, দুইটি শূন্যিত বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টরের মান আর দিক নির্দেশ করলে, তো একই ক্রমে তো দুইটা শূন্যিত বাহু বরাবর আমি দুইটা ভেক্টর রাশি প্রকাশ করবো, আর বলছে একই ক্রমে। তো একই ক্রমে বিপরীত ক্রমে আসলে কি, ধরো এদিকে আমি যাচ্ছি কি, এখন আমি যখন এইখান থেকে এদিকে যাচ্ছি অথবা এদিক থেকে এদিকে যাচ্ছি, তার মানে কি আমি এন্টি ক্লক যাচ্ছি না, তার মানে একই ক্রমে মানে কি এক ক্রমে জন্য ঘুরতে হবে। আর বিপরীত ক্রমে মানে কি, এটা যদি এই পাশে হয় ওটা এক পাশে হবে, বুঝতে পারছো? আমি যদি দুইটা ধরো এটা লিখলাম এদিকে আর এটা আমি এদিকে, নিশ্চয় বুঝছো? তাহলে কি একটা একই ক্রমে যাচ্ছে না, এন্টি ক্লক হয়ে যাচ্ছে না? নিশ্চয় বুঝছো? এটা হচ্ছে একই ক্রমে। যদি আমি একই ক্রমে দুটি ভেক্টরের মান আর দিক নির্দেশ করছি, ওই যে ত্রিভুজের বাহু বরাবর মান আর দিক নির্দেশ করলাম একই ক্রমে, যদি নির্দেশ করি তাহলে ওই যে দুইটা আমি ভেক্টর পাইলাম ওইটা লব্ধি কি হবে, তৃতীয় ত্রিভুজের তৃতীয় বাহুটির বিপরীত ক্রমে ভেক্টর দিয়ে লব্ধির মান ও দিক নির্দেশ করে। ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে। তাহলে তৃতীয় বাহু কোনটা? সবাই দেখতে পাচ্ছে এটা তৃতীয় বাহু। এর মধ্যে তৃতীয় বাহু ভেক্টরের লব্ধি নির্দেশ করবো বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে মানে কি, ওরা যে ক্রমে আছে ওই ক্রমে বিপরীত, তাহলে ওরকম ক্রমে আছে, এন্টি ক্লকওয়াইজ ক্রমে আছে, তাহলে বিপরীত কি হবে, ক্লকওয়াইজ ক্রমে। তার মানে আসলে লব্ধিটা কত হবে, লব্ধিটা আসলে হবে এখান থেকে, তো লব্ধি আসলে এটা হচ্ছে লব্ধি। তো এটা হচ্ছে তোমার লব্ধি। ধরো এটা হচ্ছে ভেক্টর রাশি এ, এটা হচ্ছে বি, তাহলে কি এই যে আমাদের লব্ধিটা আসলে কি আসে, এ প্লাস বি ইকুয়ালস টু আর। এটা কেমনে করলাম আমরা, যদি ত্রিভুজের বাহুতে নির্ণয় করি, ধর এটা এ বাহু, এটা বি বাহু, আর এটা হচ্ছে সি বাহু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাহু বরাবর কি এ বি, এটা হচ্ছে এ বি ভেক্টর। এই ই আর এ কিন্তু সেম না। আচ্ছা আমি জায়গার মধ্যে পি এ বি না লিখে পি কে লিখি, নাহলে অনেকে প্যাচ লাগাবে ত্রিভুজের বাহুর সাথে যখন মিল হয়ে যায়। আচ্ছা এই জায়গার মধ্যে আমি লিখি পি কিউ। আচ্ছা যেমন আমি যদি পি কিউ লিখি তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে তোমার কিউ, এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে তোমার কি কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এ বি আর কিউ মনে হয় কি বিসি, তাহলে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু কি আর, আর মানে কি এখান থেকে এদিকে, তার মানে কি এসি। এসি মানে কি এ থেকে সি দিকে, এ বি মানে কি এ থেকে বি, এ বি আর বি কি বি কিন্তু সেম না যেহেতু ভেক্টর রাশি। এ বি মানে কি এ থেকে বি এর দিকে, আর বি এ মানে কি বি থেকে এর দিকে, এর কিন্তু একে অপরের বিপরীত ভেক্টর রাশি। বুঝতে পারছো যারা যারা ক্লাসে আছো, এতটুকু বুঝতে পারছো? তাহলে ত্রিভুজ সূত্র আসলে কি বলে, একটি ত্রিভুজের দুটি শূন্যিত বাহু দ্বারা, একটি ত্রিভুজের দুটি শূন্যিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরের মান আর দিক যদি প্রকাশ করি, একই ক্রমে যদি ভেক্টরের মান আর দিক প্রকাশ করলাম আমরা, তাহলে কি হবে, তৃতীয় বাহুটা কি করবে বিপরীত ক্রমে। এই যে ওরা একই ক্রমে ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, ওরা এই ক্রমে ছিল, আর তৃতীয় বাহুটা কি এই ক্রমে প্রকাশ করছে। তৃতীয় বাহু বিপরীত ক্রমে কি করবে, ভেক্টরের লব্ধির মান আর দিক প্রকাশ করছে। তাহলে লব্ধি কটুক, ওটুক হচ্ছে মান, আর দিকটা কোন দিকে এ থেকে সি বরাবর, দিকটা কোন দিকে এ থেকে সি বরাবর, আর লব্ধির মান কটুক এসি। এতটুকু বুঝতে পারছো যারা যারা ক্লাসে আছো? এটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্রের সাহায্যে আমি লব্ধি নির্ণয় করলাম, লব্ধি কি আর, যেটা হচ্ছে এসি। বুঝতে পারছো? তাহলে পরে যাই। এখন বলছে ত্রিভুজ সূত্র হচ্ছে সরণ ভেক্টর নির্ণয় করার জন্য। সরণ ভেক্টর আসলে কি ছিল, আমরা তো গত ক্লাসে পড়ছিলাম যে সরণ ভেক্টর আয়তক, এই যে এ ভেক্টর, সরণ ভেক্টর কি গত ক্লাসে পড়ানো হয়েছে না? গত ক্লাসে পড়ানো হয়েছিল কোন থেকে, তোমার হচ্ছে অবস্থান ভেক্টর থেকে। তো গত ক্লাসে জিনিসটা বলছিলাম যে আজকে বোঝাবো আর কি। ধরো একটা ভেক্টর আছে এইদিকে, আয়তাকার কার্যস্থানাঙ্ক ব্যবস্থা, কি বলা হয়েছিল তোমার, আয়তাকার কার্যস্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর যে ভেক্টর রাশিটা, ওইটা যে ভেক্টর যাদের নির্ণয় করা যায় ওইটা তার অবস্থা ভেক্টর। ধরো আয়তাকার কার্যস্থানাঙ্ক ব্যবস্থায় এস অক্ষ আছে, ওই অক্ষ আছে আর জেড অক্ষ আছে। তো এই যে আয়তাকার কার্যস্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্দেশ করা, যে একটা বিন্দু আছে পি, এটা হচ্ছে তোমার x1 y1 আর হচ্ছে z1,
তো এই বিন্দুর যে অবস্থান আমি যে ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করাম, তো এই বিন্দুর অবস্থান ভেক্টর রাশিকে যে কোনো একটা ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করা যাবে কে হিসাবে কে মূল বিন্দু সাপেক্ষে। তো মূল বিন্দু সাপেক্ষে ধরো আমি একটা ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করলাম এরকম। তো মূল বিন্দু সাপেক্ষে ধরো আমি এই ভেক্টর রাশি দ্বারা এই যে পি বিন্দুর অবস্থান নির্ণয় করলাম। তাহলে এই যে এটা হচ্ছে মূল বিন্দু, তাই মূল বিন্দু থেকে যে ওপি বরাবর গেলাম, তাহলে ওপিটা আসলে কি একটা অবস্থান ভেক্টর, তাহলে এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। কেন অবস্থান ভেক্টর? কারণ কি সেই এই ভেক্টরের সাহায্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কার্তেশীয় কাঠামোগত ব্যবস্থায় কোনো একটা বিন্দুর অবস্থান আসলে কোথায় আছে। বুঝতে পারছো? সিমিলারলি যদি আমি আরেকটা সেম ভেক্টর আরেকটা সেম একটা বিন্দু স্থাপন করি, ধরো এই যে আমাদের একটা বিন্দু স্থাপন করলাম, এটা হচ্ছে কিউ, ওটা হচ্ছে x2 y2 আর z2, মানে আমি আরেকটা বিন্দু স্থাপন করলাম, তাহলে আমি আরেকটা ভেক্টর রাশি দ্বারা কি করতে পারি, তার আরেকটা অবস্থান নির্ণয় করতে পারি। ধরো আরেকটা ভেক্টর রাশি দ্বারা আমি আরেকটা অবস্থান নির্ণয় করলাম। আচ্ছা ফার্স্ট নাম ধরো কি বিন্দুর সাহায্যে আমি এটা নির্ণয় করলাম, তাহলে এখান থেকে আমি কি পরে পাই ও কিউ পাই ওপি ও কিউ কি আরেকটা অবস্থান ভেক্টর। এখন সরণ ভেক্টরটা কি ছিল, এই যে পি আর কিউ মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে পি আর কিউ মধ্যবর্তী দূরত্ব মানে কি পি কিউ, এটা হচ্ছে তোমার সরণ ভেক্টর। এটা কোনটা ছিল পি কিউ। আর গত কথা আমরা দেখেছিলাম যে সরণ ভেক্টরটা আসলে পি কিউ কত আসে, পি কিউ কি হয় তোমার ও কিউ মাইনাস কি ও পি। এখন পি কিউ যে ও কিউ মাইনাস ও পি, এটা আসলো কেমনে, ওইটা নির্ণয় করবো আমি হচ্ছে ত্রিভুজ সূত্রের মাধ্যমে। তো ত্রিভুজ সূত্রের মাধ্যমে ওটা কেমন নির্ণয় করি, ত্রিভুজ সূত্র কি বলছে, যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু একই ক্রমে দুইটা ভেক্টর রাশি আর মানের দিক প্রকাশ করে, তাহলে তৃতীয় বাহুটা কি করবে, বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করবে। তাহলে একটা ত্রিভুজকে আমরা দেখতে পারতেছি যে ত্রিভুজ সূত্র কাটাবো, অবশ্যই দেখা যায় ও পি কিউ। তাহলে আমি যদি ওপি কিউ ত্রিভুজে ত্রিভুজ সূত্রটা কাটাই, তাহলে কি আছে জায়গার মধ্যে, এই ধরো একটা ওপি কিউ ত্রিভুজ, এটা হচ্ছে ওপি কিউ ত্রিভুজ, ধরো ত্রিভুজ ওপি কিউ, আমি ত্রিভুজ সূত্র কাটাবো। তো ত্রিভুজ সূত্র কি বলছে, ধরো আমি যে কোনো দুটো সন্নিহিত বাহু ধরলাম, ধরো এটা একটা সন্নিহিত বাহু আর এটা একটা সন্নিহিত বাহু, যেটা এটা এক রকমের আছে, তাহলে কি আছে এই জায়গার মধ্যে ওপি 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 বরাবর, তাহলে ওপি প্লাস পি কিউ, তাহলে কি আছে ওপি এখান থেকে কি আসছে তোমার ওপি প্লাস কি পি কিউ। দেখো এরা কিন্তু একই ক্রমে আছে, এই জন্য আমি একসাথে লিখলাম ওদেরকে। তাহলে কি আসে তোমার ওপি প্লাস পি কিউ ইকুয়ালস টু কি হবে তোমার আরেকটা ভেক্টর কি করবে বিপরীত ক্রমে, তোমার তৃতীয় বাহুটা কি করবে বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। তৃতীয় বাহু কোনটা, এটা তৃতীয় বাহু, তারা কিন্তু বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে, এই যে বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করতেছে। এটা ক্রমে এইদিকে কেমনে দেখো, এই যে চিহ্ন কিন্তু এইদিকে, বুঝতে পারছো জিনিসটা? তাহলে কি হবে তোমার ওপি প্লাস পি কিউ কি হবে ও কিউ। আমার কি নির্ণয় করবো সরণ ভেক্টর, সরণ ভেক্টর কোনটা পি কিউ, তাহলে পি কিউটা এক পাশে রেখে ওর পাশে নেই, তাহলে পি কিউ কি আসছে তোমার ও কিউ মাইনাস ওপি। এতটুকু বুঝতে পারছো? এই যে আমি ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা জয়েন হয়ে গেছি, ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা জিনিসটা প্রমাণ করতে পারছি। বুঝতে পারছো? এই যে সরণ ভেক্টরটা গত ক্লাসে আমরা দেখেছিলাম, ওই যে আমাদের সূত্রপত্র বলছিলাম যে তুমি আগামী ক্লাসে যখন আমরা ত্রিভুজ সূত্র জানবো, তখন আমরা এই ত্রিভুজ সূত্রের মাধ্যমে এই সরণ ভেক্টরটা কেমনে আসলো ওটা প্রুভ করতে পারবো। তাহলে সরণ ভেক্টরটা আমরা কেমনে নির্ণয় করবো, পি কিউ কি হবে ও কিউ মাইনাস ওপি। বুঝতে পারছো? আর অবস্থান ভেক্টর কি সরণ ভেক্টর কি ওইটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। অবস্থান ভেক্টর একবার ইজি, তোর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করবো যে কোনো একটা ভেক্টর রাশির মাধ্যমে, ওই যে কোনো একটা ভেক্টর রাশির মাধ্যমে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করবো, এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ওই ভেক্টর রাশিটা হচ্ছে মূলত তোমার একটা অবস্থান ভেক্টর। বুঝতে পারছো এতটুকু? তাহলে আমি পরবর্তী স্লাইডে আগে এখন হচ্ছে তোমার বহুপদ সূত্র। তাহলে বহুপদ সূত্র আসলে কি, ত্রিভুজ সূত্রের একটা এক্সটেন্ডেড ভার্সন। ত্রিভুজ সূত্রের মধ্যে কি ছিল তোমার বাহু ছিল তিনটা, বহুপদ সূত্রের মধ্যে বাহু চারটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, ছয়টা হতে পারে, সাতটা হতে পারে, আটটা হতে পারে, যত মন তত হোক। তোমার সেমই সূত্র কি বলছে, দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, এভাবে ভেক্টরগুলোকে যদি একই ক্রমে যুক্ত করি তাহলে কি হয়, একটা বহুভুজ তৈরি হয়।
আর এই বহুভুজের যে শেষ বাহুটা কি করবে, বিপরীত ক্রমে ভেক্টর ধরে লব্ধি নির্দেশ করবে। কিছু কি মিলতে পাইতেছ? ত্রিভুজ সূত্রের সাথে কিন্তু অনেকটা মিল আছে, কিন্তু তোমার এই জায়গা আমাদের একটু বড় হয়ে গেছে। বড় কেন হয়েছে? কারণ এই জায়গাতে অনেকগুলো বাহু আছে। তুমি তুমি যদি সর্বোচ্চ জায়গাতে চিন্তা করো, তোর একটা বহুভুজ আমি নির্ণয় করলাম, আর সর্বোচ্চ অথবা পঞ্চভুজ যে কোনো একটা নির্ণয় করতে পারো। তো একটা যদি এই জায়গার মধ্যে হ্যাঁ এই জায়গাতে পঞ্চভুজ আছে একটা, তো একটা পঞ্চভুজ। এটা কি বলছে তোমার, এটা একটা বহুভুজ যার হচ্ছে বাহু সংখ্যা হচ্ছে 5টা। তো ওই বলছে 2 এর অধিক ভেক্টরের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর পদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টর পদবিন্দু, মানে তোমার একই ক্রমে কি করবো, আমি একটা শীর্ষবিন্দুর সাথে আরেকটা পদবিন্দু সংযুক্ত করব এবং তাদেরকে একই ক্রমে প্রকাশ করব। নিশ্চয় বুঝছো? প্রকাশ করলে শেষের যে বাহুটা থাকবে ওইটা বিপরীত ক্রমে যে সবগুলো তুমি ভেক্টর লিখলা ওইগুলো লব্ধ দিয়ে প্রকাশ করবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমার যদি বাহু থেকে 5টার মধ্যে আমি চারটা বাহুর মধ্যে আমি ভেক্টর রাশিগুলো প্লট করবো। কি কেমনে প্লট করবো? একটা শীর্ষবিন্দুর সাথে একটা প্রাদবিন্দু, আরেকটা শীর্ষবিন্দুর সাথে আরেকটা প্রাদবিন্দু, এবং তারা কি করবে, এক ক্রমে থাকবে। তাহলে এই জায়গার মধ্যে যদি আমি প্লট করি জিনিসগুলো, এটা হচ্ছে এ ভেক্টর। তো একটা প্লট করলাম, তো একটা শীর্ষবিন্দুর সাথে কি করবে, আরেকটা প্রাদবিন্দু থাকবে। এটা শীর্ষবিন্দুর সাথে এটা প্রাদবিন্দু থাকলো, আরেকটা প্লট করলাম, আরেকটা শীর্ষবিন্দু থেকে আরেকটা প্রাদবিন্দু থাকবে। এবার কয়টা প্লট করতে হবে? যতগুলো বাহু সংখ্যা আছে তার থেকে একটা কম, কারণ কি শেষে বাহুটা তোমার তো লব্ধি প্রকাশ করবে। তাহলে সবগুলো যদি প্লট করে ফেলো তাহলে তো হইল না। বুঝতে পারছো? তাহলে কি হবে, যেহেতু 5টা বাহু পঞ্চভুজ, তাহলে আমি 4টার মধ্যে প্লট করবো। সিমিলার কি তৃতীয়টার শীর্ষবিন্দুর সাথে চতুর্থটার কি করে প্রাদবিন্দু যুক্ত হবে। বুঝতে পারছো? তাহলে আমি 4টা ভেক্টর প্রকাশ করলাম, কি তারা কি হচ্ছে এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে তোমার সি ভেক্টর, এটা হচ্ছে তোমার ডি ভেক্টর। বুঝতে পারছো? যদি 4টা ভেক্টর প্লট করি, তো এই 4টা ভেক্টর যে লব্ধি তো শুধুমাত্র 2টার মধ্যে হতে পারে না, 3টা 4টা 5টা 10টা, তোমার অনেকগুলো ভেক্টরের মধ্যে লব্ধি হতে পারে। তো এই যে 4টা ভেক্টরের মধ্যে যে লব্ধিটা, তো চিন্তা করো একটা বলের উপর অনেকগুলো, একটা বলের একটা বস্তুর উপর যদি অনেকগুলো বল প্রয়োগ করা হয় হয়ে যেতে পারে, তার লব্ধিটা তাদের একটা হবে। কারণ কি, বল আলটিমেটলি তো তোমার একদিকে যাবে। তো চিন্তা করো একটা বস্তু আছে এই জায়গার মধ্যে, তো এই বস্তুর মধ্যে তো ধরো তোমার 4 বন্ধু 4 দিকে টানা শুরু করলা, F1 F2 F3 F4 বলে 4 দিকে টানা শুরু করলাম, এক একজন এক এক রকম বলে টানা শুরু করলাম। বস্তু কি এরকম হবে যে ও মাঝামাঝি একটু ওইদিকে গেছে, মাঝামাঝি ওইদিকে গেছে, এরকম তো হবে না। বস্তুটা আলটিমেটলি একই দিকে যাবে। বুঝতে পারছো? তাহলে অনেকগুলো বল প্রয়োগ করলে হলেও তাদের লব্ধি কিন্তু একটা হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই জায়গার মধ্যে 4টা বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু লব্ধি কি হবে, একটা হবে। তো লব্ধি একটা কোনটা হবে, যে শেষের যে বাহুটা আছে, ওই শেষের বাহুটা কি করবে, বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। বিপরীত ক্রমে কেমনে? ওরা কিন্তু 4টা একই ক্রমে ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ। ওই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আর ঘুরছিল। তাহলে শেষের বাহুটা কি করবে, বিপরীত ক্রমে লব্ধি প্রকাশ করবে। একই করে বিপরীত ক্রমে লব্ধি প্রকাশ করবে। তাহলে লব্ধিটা আসলে কি হতে হবে, কোনটা হবে, শেষের বাহু, এটা হচ্ছে তোমার লব্ধি, যেটা হচ্ছে তোমার আর। নিশ্চয় বুঝতে পারছো? তো আর ইকুয়াল কি হবে, তাহলে এ তোমার ভেক্টর কটা, 4টা ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস কি সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল কি হবে, আর হবে। বুঝতে পারছো? আমি কিন্তু শুরু দিক দিয়ে বলছিলাম যে তোমার ভেক্টর রাশি যোগগুলো কি হয়, বীজগণিতিক নিয়মে হয় না, হয় কি নিয়মে, জ্যামিতিক নিয়মে। ধর প্রত্যেকটা কিন্তু আমি জ্যামিতিক নিয়মে করতেছি। বুঝতে পারছো? এই জায়গার মধ্যে কোনো জায়গায় কিন্তু আমি সূত্র প্লাস মাইনাস ইউজ করাইছি না, সব জায়গার মধ্যে আমি জ্যামিতিক নিয়মে আমি চিত্র এঁকে এঁকে করতেছি। বুঝতে পারছো? যারা যারা ক্লাসে আসা বুঝতে পারছো না এতটুকু? তো এটা কিন্তু পঞ্চভুজ, ষড়ভুজ, যে কোনো বুঝে খেতে হতে পারে, চতুর্ভুজের ক্ষেত্রে হতে পারে। এখন ত্রিভুজের ক্ষেত্রে কি হতে পারে, সিমিলারই তো, ত্রিভুজ তো একটা বহুভুজই। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো যে কোনো বহুভুজের ক্ষেত্রে জিনিসটা খাটাইতে পারে। এখন আসছে তোমার ত্রিভুজ সূত্র হতে বহুভুজ সূত্র প্রমাণ। এই জিনিসটা আসলে কি, আমি যে ত্রিভুজ সূত্র বললাম, বহুভুজ সূত্র বললাম, দুইটা মোটামুটি সিমিলারই। কিন্তু আমরা যদি বলে ত্রিভুজ সূত্র থেকে আমি বহুভুজ সূত্র প্রমাণ কেমনে করবো, একবারই ইজি। কেমনে করবো, ধরো সেম বহুভুজটা আমি আঁকালাম, হ্যাঁ সেম বহুভুজটা ধরে আমি আঁকালে যার মধ্যে হ্যাঁ ধর সিমিলার বহুভুজ আমি আঁকালাম। তো এখান থেকে আমরা যে ধর এই জায়গার মধ্যে যদি এ ভেক্টর, এই জায়গার মধ্যে বি ভেক্টর, এই জায়গার মধ্যে সি ভেক্টর, এই জায়গার মধ্যে ডি ভেক্টর যদি আমরা প্রকাশ করতাম, তাহলে কি হইতো তোমার, আর এর মানে কি হইতো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর আরটা কোন দিকে হইতো, এইদিকে হইতো। একটু কথা সাইডে আমি দেখছি। এখন এই জিনিসটা আমরা কথা সাইডে পাইছি যে আর ইকুয়াল টু কি, এ প্লাস
বি প্লাস সি, সি প্লাস ডি। এই যে জিনিসটা আমরা গত সাইডে পাইছি, এই জিনিসটা আমি এখন প্রমাণ করবো কি সূত্রের মাধ্যমে? ত্রিভুজ সূত্রের মাধ্যমে। তাহলে দেখা কি আমরা প্রমাণ করা যায়। এই সেম সূত্রটা কি করবো? ত্রিভুজ সূত্রের মাধ্যমে প্রমাণ করবো। তো এর আগে আমি এগুলা তো এর আগে যদি আমি গ্রাফগুলো প্লট করি, তাহলে এই জায়গার মধ্যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, আর এটা কি ডি ভেক্টর। বুঝতে পারছো? কার কার নামগুলো কি? এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, আর হচ্ছে ডি ভেক্টর। তো চারটা ভেক্টর আমরা লাস্টে প্লট করলাম। এখন আমার প্রমাণ করতে হবে এটা ত্রিভুজ সূত্রের মাধ্যমে। তাহলে এই জায়গার মধ্যে আমি কোনো ত্রিভুজ দেখতে পারতেছি না, তার মানে আগে এবার ত্রিভুজটা বানিয়ে নিতে হবে। তো ত্রিভুজটা আমরা মানে একটা এর মাধ্যমে ধরো হ্যাঁ এরকম চিন্তা করো। ধরো একটা ত্রিভুজ আমি প্লট করলাম এই জায়গার মধ্যে। ধরো এটা ও বিন্দু, এটা ও, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। আচ্ছা ও এ বি সিটা তোমাদের যদি এ বি সি দেওয়া আছে যার মধ্যে অনুমান দিই ও, ধরো আচ্ছা স্মল এ দিই, বি স্মল সি, স্মল ডি। বুঝতে পারছো? তো প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম কি ও স্মল এ স্মল বি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমি ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি, করলে কি হবে? যদি একই ক্রমে দুইটা বাহু বরাবর যদি দুইটা ভেক্টর রাশি প্রকাশ করি, তাহলে তৃতীয় বাহুটা কি করবে? বিপরীত ক্রমে লব্ধি দিয়ে প্রকাশ করবে। তাহলে লব্ধিটা কি হবে তোমার আসলে অভিবাহুটা। এটাতে তো কোনো সমস্যা নাই, কারণ এটা গত ত্রিভুজ সূত্রে আমরা দেখে আসছি যে তৃতীয় বাহুটা কি করবে? লব্ধি প্রকাশ করবে। তার তৃতীয় বাহুর মানটা কত হবে তোমার? এ প্লাস কি হবে? বি। বুঝতে পারছো? তার মানে এতটুকু পেয়ে গেলাম। এখন এই দুটো লব্ধি কিন্তু এটা, তার মানে এই দুটোর বদলে কিন্তু এটা কাজ করতেছে। তার মানে এখন আমার যে বহুভুজটা এমন আছে। বুঝতে পারছো? তার মানে এটা আর এটা নাই এখন কিন্তু। বুঝতে পারছো? এখন কোন এখন তো কোনো ত্রিভুজ নাই, এখন আছে একটা চতুর্ভুজ। এখন আবার আমার আরেকটা ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজটা কেমন আঁকবো? সিমিলারলি এই জায়গাতে প্লট করে দিব। বুঝতে পারছো? তাহলে একটা ত্রিভুজ পাইছি আমরা কি ও বি সি। এখন কিন্তু আর এটা নাই, কারণ কি এই দুটা বদলে লব্ধি কিন্তু এটা এসে পড়ছে। তুমি চিন্তা করো, যখন একাধিক বল প্রয়োগ করতা সবগুলো কাটাকাটি যায় একটা লব্ধি বল আসতো। যখন সবগুলো কাটাকাটি যেত তার মধ্যে কাটাকাটি বল কিন্তু আর এক্সিস্ট করতো না, কারণ এই কাটাকাটি বলে একটা তোমার যে রিপ্রেজেন্টেটর ওইটা কিন্তু একটা আসছে। সিমিলারলি যে এই জায়গার মধ্যে এ আর বি যে ভেক্টর আছে ওইটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে এ প্লাস বি ভেক্টর আসে পড়ছে। তো এটা কিন্তু আর নাই এই জায়গার মধ্যে। তো আছে কোনটা? এটা, এটা আর এটা। তো এই যে ও বি সি ত্রিভুজের মধ্যে যদি আমি প্লট করি ত্রিভুজ সূত্র কাটাই, তাহলে কি হবে? ও বি প্লাস বিসি ইকুয়াল টু কি হবে? ওসি। তাহলে ওবি প্লাস বিসি ইকুয়াল টু ওসি। তাহলে ওসি ইকুয়াল টু কি হবে? ওবি প্লাস বিসি। তার মানে ওসির মান কত হবে? এ ওবি প্লাস বিসি। ওবির মান কত? এ প্লাস বি। আর বিসি মান কত? সি। এতটুকু বুঝতে পারছো? এখন কিন্তু আর এগুলা নাই, এখন এগুলো কিছু নাই, শুধুমাত্র কি আছে? এই ত্রিভুজটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। বুঝতে পারছো? আমার কি মান করতে হবে? ওসির মান। আমার দেখাইতে হবে যে আটটা, এটা ওসি, এটা হচ্ছে ওসি। ওসি মানটা দেখাইতে হবে কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন হচ্ছে আমি এই ত্রিভুজ আমাদের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি। তো এই ত্রিভুজ আমাদের যদি আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসে? ওসি প্লাস সিডি ইকুয়ালস টু কি? ওডি। ওসি প্লাস সিডি ইকুয়ালস টু ওডি। তো ওসি প্লাস সিডি তাই কত? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু কত? ওডি। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যেটা হচ্ছে আর এর সমান। জিনিসটা বুঝতে পারছো? যারা যারা ক্লাস আছে জিনিসটা বুঝতে পারছো যে কেমন আসলো জিনিসটা ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র। তাহলে আমরা কিন্তু বহুভুজটাকে বিভিন্ন ত্রিভুজে ভাগ করে নিয়েছি। এটা পঞ্চভুজের ক্ষেত্রে হইতে পারে, ষড়ভুজের ক্ষেত্রে হইতে পারে, সপ্তভুজের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ভুজের ক্ষেত্রে হতে পারে। এসব হচ্ছে শুরুতে আমরা কি করছিলাম যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ও এ বি এটা আমরা কি বের করছিলাম? ও বির মানটা বের করছিলাম। ও বি কষ্ট কত ছিল? ও এ প্লাস ও এ প্লাস কি ছিল তোমার? এ বি। তখন ও এর মান কত ছিল? এ ভেক্টর। আর এ বি ভেক্টর মান কত ছিল? বি ভেক্টর। এটা হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে। তারপর যখন আমরা প্রথম ত্রিভুজ শেষ হলো, তারপর দ্বিতীয় ত্রিভুজ, এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করছিলাম ও বি সি। দ্বিতীয় ত্রিভুজ আমাদের কি ছিল সূত্র? কি? ও বি প্লাস কি? বি সি ইকুয়ালস টু কি? ও সি। এই জায়গার মধ্যে তোমার বিসি ইকুয়ালস টু কত তোমার? তাহলে এই জায়গার মধ্যে বিসি বা ও সি মান কত আসছে? ওবির মান কত? ওবির মান কিন্তু এই জায়গার মধ্যে পাইছি আমরা কত? এ প্লাস বি।
প্লাস বিসির মান কত, বিসির মান কত সি, ইকুয়াল টু কি ও সি। বুঝতে পারছো? লাস্ট আমরা যে ত্রিভুজ ইউজ করছি এটা, যে ও সি ডি, ও সি ডি। এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সূত্র দিয়ে অ্যাপ্লাই করি, ও সি প্লাস সি ডি ইকুয়াল টু কি ও ডি, ও সি প্লাস সি ডি ইকুয়াল টু কি ও ডি। তাহলে ও সি এর মান কত, এই জায়গার মধ্যে পাইছি আমরা ও সি এর মান কত, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আর সিডির মান কত, তোমার সিডির মান কত ডি, আর ওডির মান কত, ওডি তো অ্যাকচুয়ালি আর, যেটা হচ্ছে তোমার বহুভুজ সূত্র যেটা ফলো করে। তো এই যে আর ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি, যেটা হচ্ছে বহুভুজ সূত্রের মাধ্যমে আমরা গত স্লাইডে দেখছিলাম। সেম জিনিসটা যে এ বি প্লাস সিডি প্লাস সিডি ইকুয়াল টু আর, সেম আমরা এখন ত্রিভুজ সূত্রের মাধ্যমে জিনিসটা প্রমাণ করতে পারছি। এতটুকু বুঝতে পারছো? এতটুকু ঝামেলা আছে তোমাদের জানো তো? এ পর্যন্ত যা বোঝাইছি এগুলোতে কোনো ঝামেলা আছে কিনা জানো তো তোমরা? সিমিলার জিনিসই তোমার বহুভুজ ত্রিভুজ সূত্র সবগুলো সিমিলার জিনিসই। এতটুকু বুঝতে পারলে আমি পরবর্তী স্লাইড আগে। এখন আমরা দুইটা অলরেডি আমি কি বলছিলাম, ত্রিভুজের লব্ধি নির্ণয় করা বা যোগফল নির্ণয়, ভেক্টর রাশি লব্ধি বা যোগফল নির্ণয় করার ক্ষেত্রে চারটা জিনিস সবচেয়ে বেশি কাজে লাগে। কি কি? ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, তারপরে কি তোমার লম্ব লম্ব সমবিক্ষেপ, আর কি তোমার যে সামুদ্রিক সূত্র। তো ত্রিভুজ সূত্র শেষ, বহুভুজ সূত্র শেষ। এখন কি বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা সামুদ্রিক সূত্র। তো সামুদ্রিক সূত্রে আসলে কি বোঝায়, তার মানে একটা সামুদ্রিক রাখতে হবে আমার। এখন সামুদ্রিক সূত্র যেটা বলে তোমার, এই যে আমাদের সামুদ্রিক রাখি আমি আগে। আচ্ছা এটা তো হাতে আঁকি এর মধ্যে, যদি আমরা সামুদ্রিক আঁকি, হ্যাঁ তো সামুদ্রিক সূত্র আসলে কি বলে? সামুদ্রিকে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর আমরা বিপরীত ক্রমে প্রকাশ করি। সামুদ্রিকে দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি আমরা বিপরীত ক্রমে দুইটা ভেক্টর রাশি প্রকাশ করি, তাহলে তাদের ভেক্টর রাশি যে লব্ধি হবে, ওই লব্ধিটা কি হবে, সামুদ্রিকের কর্ণ বরাবর। কিছু বুঝো নাই? এটা ভালো করে দেখো জায়গার মধ্যে। সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু, তাহলে দুইটা সন্নিহিত বাহু কারা? হয় ও আর ও, না হলে ও আর ও, না হলে ও আর ও, না হলে ও আর ও, মানে পাশাপাশি দুইটা বাহু তো সন্নিহিত বাহু। তাহলে আমি ধরে নিলাম ও আর ও। তো এই দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি আমি দুইটা ভেক্টর রাশি প্লট করি, ধরো একটা ভেক্টর রাশি হচ্ছে এটা, ধর এই সন্নিহিত বাহুর বরাবর ধর আমি একটা ভেক্টর রাশি প্রকাশ করলাম, একটা ভেক্টর রাশি প্রকাশ করবো কি বিপরীত ক্রমে। তো ও যদি এই ক্রমে যায়, ও কি এই ক্রমে যাবে। তার মানে ও যদি তুমি এন্টি ক্লকওয়াইজ বরাবর যায়, তাহলে ও কি করবে, ক্লকওয়াইজ বরাবর যাবে। তো হচ্ছে এইদিকে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। তো সামুদ্রিক সূত্র আসলে বলে কি? সামুদ্রিক সূত্রে বলে যদি এরকম ভাবে যদি আমি ভেক্টর রাশি প্লট করি, তাহলে তাদের ভেক্টর রাশি লব্ধি যেটা হবে, ওই সন্নিহিত বাহু বরাবর যে কর্ণটা আছে। সামুদ্রিক দুইটা কর্ণ, একটা হচ্ছে এই বরাবর কর্ণ, আর একটা হচ্ছে এই বরাবর কর্ণ। কোন কর্ণটা সন্নিহিত বাহু বরাবর সন্নিহিত বাহু হয়ে গেছে, এই কর্ণটা, তার মানে তার লব্ধির কোণটা হবে এই কর্ণ বরাবর, এই সন্নিহিত বাহু বরাবর যে কর্ণটা আছে, ওই কর্ণটা তবে লব্ধি হবে। তো লব্ধি কি হবে? তাহলে সামুদ্রিকের লব্ধি কি হবে তোমার জায়গার মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে সামুদ্রিকের লব্ধি। তার মানে হচ্ছে তোমার আর সেম, আর তো তোমার এ প্লাস বি। বুঝতে পারছো? তাহলে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা আমি ভেক্টর রাশি বিপরীত ক্রমে প্লট করি, তাহলে তাদের লব্ধি কি হবে, ওই ভেক্টর রাশি সন্নিহিত বাহু বরাবর যে কর্ণটা আছে, ওই কর্ণ বরাবর তার ভেক্টর রাশিটা। বুঝতে পারছো এতটুকু? এখন বলো, আচ্ছা একটা কর্ণ যে কর্ণটা হচ্ছে তাদের সন্নিহিত বাহু বরাবর যে কর্ণটা গেছে, ওই কর্ণটা তাদের লব্ধি প্রকাশ করছে, তাহলে বাকি কর্ণটা কি প্রকাশ করবো তোমরা বলতে পারবা যারা যারা আসো? তো একটা কর্ণ তো তাদের লব্ধির প্রকাশ করলো, মানে যোগফল নির্ণয় করলো যে এ প্লাস বি, একটা কর্ণ প্রকাশ করলো। তো এটা ও
এ বি, এটা ও এ বি সি। তো এই জায়গার মধ্যে কি আছে, এই জায়গার মধ্যে ও এ প্লাস ও সি ইকুয়ালস টু কি তোমার ওবি। তো ওবি একটা কর্ণ, আর একটা কর্ণ তোমার ধরো বিসি অথবা এসি। তো ওই একটা কর্ণ, ওই কর্ণটা আসলে কি প্রকাশ করে, কি বলতে পারবা? ওই কর্ণটা আসলে কি প্রকাশ করে দেখো তো। আচ্ছা, এই জায়গার মধ্যে ওই কর্ণটা প্রকাশ করার জন্য তোমার কি কি আছে? ওই কর্ণটা কি বরাবর না? বরাবর না ওই কর্ণটা? আচ্ছা, তাহলে ওই কর্ণটা কি প্রকাশ করে দেখো তো, একটু ভালো করে দেখো। এখন আবার এ আছে আর বি আছে, তাহলে ওই কর্ণটা কি প্রকাশ করে? আচ্ছা, ওই কর্ণটা তুমি ধরলাম আর প্রাইম। তাহলে কি এই জায়গায় আমাদের একটা ত্রিভুজ সূত্র খাটে না? যদি আমরা ত্রিভুজ সূত্র খাটাই, কোন ত্রিভুজ? ও এ সি ত্রিভুজ। ও এ সি ত্রিভুজের মধ্যে কি তুমি যদি ত্রিভুজ সূত্র খাটাও, ও এ প্লাস এসি ইকুয়ালস টু কি ও সি। ও এ প্লাস এসি ইকুয়ালস টু কি আছে তোমার ও সি। যদি এমন হয়, তুমি কার মান নির্ণয় করবা? তুমি নির্ণয় করবা কার মান? এসির মান, যে বিপরীত যে কোণটা আছে ওই কোণের মান। তাহলে এসি ইকুয়ালস টু কি আছে তোমার এই জায়গার মধ্যে? ও সি মাইনাস ও এ। ও সির মান কত তুমি জায়গার মধ্যে? ও সির মান কত? ও সির মান কত তোমার? বি। ও এর মান কত তোমার? এ। বি মাইনাস সি, এটা হচ্ছে তোমার এসি। এটা সামান্তরিকের অপর কর্ণ, এটা তোমার অপর কর্ণ। এটা হচ্ছে একটা কর্ণ, ওটা হচ্ছে অপর কর্ণ। তো একটা কর্ণ কিন্তু দুইটা ভেক্টর রাশির যোগফল নির্ণয় করছে, আর একটা কর্ণ কি করতেছে? দুইটা ভেক্টর রাশির বিয়োগফল নির্ণয় করতেছে। এতটুকু বুঝতে পারছো? ইন্টারেস্টিং অনেক। সামুদ্রিকে দুইটা কর্ণ আছে, একটা কর্ণ কি করছে? দুইটা শূন্য পরবর্তীতে দুইটা যে ভেক্টর রাশি ছিল বিপরীত ক্রমে, তাদের যোগফল নির্ণয় করছে। আর একটা কর্ণ কি করছে? দুইটা শূন্য বাহুবর্তীতে দুইটা ভেক্টর রাশি ছিল, তাদের বিয়োগফল নির্ণয় করছে। বুঝতে পারছো? এটা কেমন নির্ণয় করছে? এসি। তো এসি যখন নিবা তখন কি আসে তোমার? এটা এসি। তো এসি যখন নিবা তখন কি আসবে তোমার? বি মাইনাস এ। সিমিলারলি তুমি যদি সি এ নিতে, তাহলে কি আসে তোমার? এ মাইনাস বি। বুঝতে পারছো জিনিসটা? মানে এ মাইনাস সি আর সি মাইনাস এ মাইনাস বি আর বি মাইনাস এ তো পরস্পরের বিপরীত ভেক্টর আর কি। এতটুকু তো কোনো ঝামেলা আছে তোমাদের? যারা যারা ক্লাসে আছো তো বলো তো, এতটুকু কোনো ঝামেলা আছে কিনা? যারা যারা লাঠিতে চো বলো তো, এতটুকু কোনো ঝামেলা আছে কিনা? যদি ঝামেলা না থাকে তাহলে আমি পরবর্তী স্লাইডে আগাবো। তাহলে আমি পরবর্তী স্লাইডে আগাই। আচ্ছা, তাহলে পরবর্তী স্লাইডে আগামী তাহলে, যদি কোনো সমস্যা না থাকে। আচ্ছা, এর পরবর্তী সাবজেক্ট হচ্ছে তোমার ভেক্টরের লব্ধি নির্ণয়। লব্ধি মানে কি? যোগফল আর কি। এখন লব্ধি আমি তখন কি করলাম? জ্যামিতিক নিয়মে বিভিন্ন সলভ করলাম। এখন অঙ্কে বাদে তুমি কি যখন অঙ্কে আসবে তুমি দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো, তখন কি তুমি এইভাবে বিন্দু প্লট করে অথবা তুমি চিত্র আগে করবা? তখন কিন্তু চিত্র আগে করবা না, তখন কিন্তু ভেক্টরগুলো মান দেওয়া থাকবে, ওই মান অনুযায়ী একটা লব্ধি নির্ণয় করতে হবে। এখন ওই মান অনুযায়ী যখন লব্ধি নির্ণয় করবা, এখন আমি কোথা থেকে মানগুলো নির্ণয় করবো বা সূত্রটা আমি কোথা থেকে প্রতিপাদন করবো? যে ভেক্টরগুলো আমি যে সূত্রগুলো পড়ালাম, ওই সূত্র থেকে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, অথবা কি সামঞ্জস্য সূত্র। তার মানে কি ওই সূত্রগুলো থেকে তোমার এই ত্রিভুজের লব্ধি নির্ণয় যেটা আছে, ত্রিভুজের লব্ধি যে মানে ম্যাথমেটিক্যালি যে টার্মগুলো ইউজ করবা, সূত্রগুলো প্রতিপাদন করবা, ওই সূত্রগুলো থেকে আনতে হবে। ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, অথবা তোমার হচ্ছে সামঞ্জস্য সূত্র। তাহলে আজকের ক্লাসে শুধুমাত্র ত্রিভুজ সূত্র থেকে আনাটা শেখাবো। পরবর্তী ক্লাসে তোমার সামঞ্জস্য সূত্র থেকে তোমার বহুভুজ সূত্র আর ত্রিভুজ সূত্র তো মোটামুটি সিমিলার আর কি। তো ত্রিভুজ সূত্র থেকে আজকের ক্লাসে তোমার কিভাবে লব্ধিটা নির্ণয় করতে হয় সেটা শেখাবো। আর আগামী ক্লাসে তোমার এই সামুদ্রিক সূত্র থেকে কিভাবে লব্ধিটা নির্ণয় করতে হয় ওটা শেখাবো। বুঝতে পারছো এতটুকু? তাহলে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমার আসলে কি ছিল? এরকম একটা ত্রিভুজ ছিল, ধরো এরকম একটা ত্রিভুজ ছিল।
তো এই ত্রিভুজের দুইটা শূন্য বরাবর দুইটা আমি ভেক্টর প্লট করি। তো এগুলোতে সময় নষ্ট করি না, এগুলো তোমার অলরেডি আলোচনা করা হয়েছে। কেমনে? এদিকে একটা ভেক্টর রাশি আর কি এদিকে একটা ভেক্টর রাশি, আর তাদের লব্ধি কত ছিল তোমার? লব্ধি ছিল হচ্ছে আর, যেটা হচ্ছে তোমার এ বরাবর। তো হচ্ছে তোমার এটা হচ্ছে একটা ভেক্টর রাশি এ, আচ্ছা এ না দিয়ে আমি পি কে দিই, এই যে ভেক্টর রাশি পি, এটা হচ্ছে আরেকটা ভেক্টর রাশি কিউ, আর এটা হচ্ছে তার লব্ধি আর। যেটা হচ্ছে এখন আমার ম্যাথমেটিক্যালি আর এ মানে নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন সূত্রগুলো ইউজ করতে পারি? আর এই দুইটা ভেক্টর রাশি যে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এখন মধ্যবর্তী কোণটা নির্ণয় করবো, ভেক্টর রাশি কারকে দেওয়া আছে? পি আর কিউ। আর তো ভেক্টর রাশি আর তো তোমার এই জায়গার মধ্যে তো দেওয়া নাই, আচ্ছা তোমার নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে লব্ধি বল, লব্ধি আর কি লব্ধি যেটা আছে, তো আর এ মানটা হচ্ছে নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করবো আর কি, যেহেতু ভেক্টর রাশির মান না দিক দুটো নির্ণয় করতে হবে, তাহলে মান নির্ণয় করবো আর কি দিক নির্ণয় করবো, মানে দিক মানে কি কোণ নির্ণয় করবো আর কি। এবার মানকে আমরা নির্ণয় করতে পারি এই জায়গার মধ্যে, এটা তোমার ভেক্টর রাশি। তো মান নির্ণয় করতে হলে তোমার ফার্স্টে কি জানতে হবে? কোণগুলো জানতে হবে। তাহলে পি আর কিউর মধ্যবর্তী কোণ যেটা, মানে যেটা ভেক্টর দুইটা মধ্যবর্তী কোণ, ওটা ধরে নিলাম আমরা থিটা। তাহলে থিটাটা আসলে কোনটা? এটা পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা, এটা কি থিটা? যারা যারা বলতেছে এটা থিটা, এটা কি থিটা? এটা কিন্তু থিটা না। থিটা কোনটা? যারা হচ্ছে তোমার থিটা নির্ণয় করার জন্য কি করতে হবে? তোমার বা তোমার পায়ের সাথে পা অথবা কি মাথার সাথে মাথা করতে হবে। তাহলে পায়ের সাথে পা কি করতে পারি? এই যে আমাদের এর মাথার সাথে এটা পা আছে, তো এটা যদি আমি এক্সটেন্ড করি জায়গার মধ্যে, মানে এই জিনিসটা টানে ওই জায়গায় নিয়ে যাই, তাহলে তো হয়ে যায়। তো এই জিনিসটা যদি টানে ওই পাশে নিয়ে যাই, তাহলে এরকম আসে। এটা হচ্ছে তোমার কি পি ভেক্টর। এটা থেকে টানে আমি ওই জায়গায় নিয়ে গেছি, ওইটা কেন নিতে পারছি ওইটা কিন্তু আমি আলোচনা করা হয়ে গেছে। একটা ভেক্টর রাশি তুমি মান আর দিক যদি অপরিবর্তিত রেখা যে কোনো জায়গায় তুমি এটা সরাও, কোনো ঝামেলা নাই, বুঝতে পারছো? তাহলে এই যে এখন যে কোনটা উৎপন্ন হলো না, এই যে এখন কিন্তু তার পা কিন্তু এই জায়গার মধ্যে, আর ওরও পা কিন্তু এই জায়গার মধ্যে, দুইটা পা মিলছে আর দুইটা পাদবিন্দু মিলছে। তো পাদবিন্দু মিলার পরে যে কোণটা আসছে ওটা হচ্ছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ। এতটুকু ক্লিয়ার? এখন আসো তোমার এই জায়গার মধ্যে আর তোমার আর কি কি দেওয়া যায় এই জায়গার মধ্যে। তো এখান থেকে আমার লব্ধি নির্ণয় করতে হলে একটা ধরো এরকম ধরো আমি এটা তোমার এটা একসাথে মিস করলাম। তো এই জায়গার মধ্যে তোমার ধরো এই ত্রিভুজটা আছে, ত্রিভুজের নাম লিখলাম আমি, এটা ও, এটা এ, এটা হচ্ছে তোমার বি, আচ্ছা এটা হচ্ছে ও, ও এটা ধরলাম এ, এটা হচ্ছে তোমার বি, আর এটা হচ্ছে তোমার সি। তো যে এরকম হয় তোমার, তো ত্রিভুজ যদি ও এ বি সি এরকম হয়, তাহলে এই জায়গার মধ্যে তোমার এটা হচ্ছে থিটা। তো এটা যদি থিটা হয় তোমার, আচ্ছা ত্রিভুজ ভালো করে রাখি, তাহলে আমরা কি নির্ণয় করতে হবে? আর এ মানে নির্ণয় করতে হবে। এখন আরটা কোন কোন ত্রিভুজ থেকে আসে? এই ত্রিভুজের মধ্যে না? তুমি চিন্তা করো, এই ত্রিভুজ যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি এই জায়গার মধ্যে, এটা যেহেতু একটা লম্ব আঁকলাম এই জায়গার মধ্যে, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি ওটুকু মানে অবির মান নির্ণয় করতে হবে। আমি তো আর ভেক্টর মান নির্ণয় করতে হবে, তাহলে আর ভেক্টর কতটুকু ওটুক, আমরা যেহেতু মান নির্ণয় করবো শুধু প্রথমে মানটা নিয়ে কাউন্ট করবো, দিকটা কাউন্ট করবো না। তো অবির মান কত হবে তোমার? ওবি স্কোয়ার ইকুয়াল টু কি? ও সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ও সি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। এখন ওসির মান নির্ণয় করতে হবে আর বিসি মান নির্ণয় করতে হবে। তাহলে ওসিটা আসলে কতটুক? আমি এই টোটাল নাম্বারটা জানি কত কি, টোটাল কি পি, পি থেকে যদি আমি ওটুক বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি ওসি পাইতেছি। তাহলে ওসি আসলে কি? পি থেকে আমি কটুক বাদ দিব, ওই অংশ বাদ দিব, ওটুক হচ্ছে ও এ বাদ দিব। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় এই জায়গার মধ্যে, আচ্ছা এই জায়গায় তোমার স্কোয়ার না, এখন হচ্ছে তোমার বিসি, তো বিসি কটুক, এটা হচ্ছে তোমার বিসি, ওটুক হচ্ছে তোমার বিসি স্কোয়ার। তো বিসি থাকলো আর কি। এখন আমি ও এ বিসি এভাবে কি রাখতে পারবো? এভাবে রাখতে পারবো না, কারণ কি আমাদের কি কি দেওয়া আছে? আমার শুধুমাত্র দেওয়া আছে তোমার পি কিউ আর ওদের মধ্যবর্তী কোণ কি থিটা। তো এই তিনটা জিনিস দেওয়া আছে, তার মানে এই টোটাল জিনিস যেগুলো আছে আর নোট, এই সবগুলো জিনিসটা কি করতে হবে? এই পি কিউ আর থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমার কি কি ও এ আর বিসি দুইটা কি করতে হবে? পি কিউ আর থিটা আকারে প্রকাশ করতে হবে। এখন পি তো আছে তোমার এই জায়গার মধ্যে, ও সির মান পি আমরা জানি, ও সির মান পি মাইনাস ও এ। এখন ওইটার কি করতে হবে? আমার এই তিনটা জিনিস একটা প্রকাশ করতে হবে। তাহলে কেমন প্রকাশ করতে পারি? ও এটা করছে কোন জায়গার মধ্যে? সরি এটার মধ্যে সিএ, এটা সিএ। তো এটা সিএ যদি হয় তাহলে সিএটা কোন থেকে প্রকাশ করতে পারি? এটার মধ্যে একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক না? তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমি এটার মধ্যে এটা যদি থিটা হয়, তাহলে ওটুক মানে কি তোমার? টোটালটা তো 180 ডিগ্রি, তো ওটুক মানে কত? 180 মানে থিটা। এত তোমরা 90 পড়ে আসছো।
তো এটা যদি সেটা হয়, এটা কি 180 ডিগ্রি মানে সেটা, তাহলে আমার তো সি এ লাগবো। আর তোমার কোনটা দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, কিউ এর মানটা দেওয়া আছে, তার মানে কিউ আর সি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। যদি কিউ আর সি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো আর তোমার এই কোনটা দেওয়া আছে, তাহলে এটা কি তোমার সন্নিহিত বাহু, এটা কি অতিভুজ, তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা, কস। তাহলে কি কস 180 মাইনাস থিটা। কস থিটার সূত্রটা কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কি তোমার সি এ বাই কি তোমার এবি, এবি মানে কি কিউ। তাহলে দেখো আমি সি এটা কি লিখতে পারি এই জায়গার মধ্যে, cos 180 ডিগ্রি মানে থিটা মান কত তোমার, মাইনাস cos থিটা ইকুয়াল টু কি তোমার সি এ ডিভাইড বাই কিউ। তাহলে সি এর মান কত আসে তোমার, মাইনাস কিউ cos থিটা। তার মানে দেখো তুমি সি এটারে কিন্তু আমি কিউ আর থিটার মাধ্যমে প্রকাশ করা ডান হয়ে গেছে। তাহলে সি ইকুয়াল টু কি আসে, পি মাইনাস সি এর ইটসেলফ এর মান কত, মাইনাস কিউ cos থিটা। তাহলে মাইনাস কিউ cos থিটা স্কোয়ার। এই মাইনাসটা কিন্তু তোমার এই জায়গার মধ্যে যে জিনিসটা লিখছিলাম, জ্যামিতিক যে এটা সাবস্ট্রাকচার করছিলাম এই জায়গার মধ্যে, যে ও সি মানটা কত হবে তোমার, এই টোটালটা থেকে এটা বাকি দিব, ওই মাইনাসটা এটা। আর এটা কি এটা কোন মাইনাস, এটা তোমার এই সূত্র থেকে যে মাইনাসটা আসছে ওই মাইনাসটা, দুটো কিন্তু এক না। তো এটা গেল। তো এটা যদি যাই তোমার আর কি করতে হবে, তোমার বিসির মানটা তোমার ওইটা আপনাদের প্রকাশ করতে হবে। তুমি যদি বিসিটা প্রকাশ করে এটার মাধ্যমে, তাহলে বিসি কোটি থেকে আসবে, বিসি আছে কই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মানে সেম ত্রিভুজের মধ্যে যদি আমি আবার একটা সূত্র ইউজ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই জায়গার মধ্যে আমার বিসি মানটা নির্ণয় করতে হবে, আমার মান কোনটা দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। তাহলে আমি কোন সূত্র ইউজ করবো, এই জায়গার মধ্যে থিটা মানটা আছে, তাই বিপরীত বাহু বা অতিভুজ, তার মানে সাইন ইউজ করতে হবে সেম। তাহলে সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু কি, বিপরীত বাহু অতিভুজ, বিপরীত বাহু কোনটা, বিসি, আর অতিভুজ কোনটা, এবি, যেটা হচ্ছে কিউ। আগের মতো সেম, জাস্ট সাইন ইউজ করছি আর কজ ইউজ করছি। কেন সাইন আর কেন কজ বুঝতে পারছো, কারণ কি আমার এক জায়গার মধ্যে এসি মানটা বের করতে হবে আর জায়গার মধ্যে বিসি মানটা বের করতে হবে। তো এই জায়গার মধ্যে সাইন 180 ডিগ্রি মানে সেটা মান কত, সাইন থিটা, ওই জায়গার মধ্যে বিসি আছে, তাহলে বিসি আসে কি আছে তোমার কিউ সাইন থিটা। এত রুট গেছে, জাস্ট বিসি জায়গা কি বলবো আমি, কিউ সাইন থিটা এর স্কোয়ার। এতটুকু তো কোনো ঝামেলা আছে। এতটা তো কোনো ঝামেলা নাই, জাস্ট আমি বীজগণিত নিয়মে যে ক্যালকুলেশনগুলো ওই ক্যালকুলেশনগুলো করছি। তো এই যে আমাদের কি আসে তোমার পি প্লাস কিউ কস থিটা এর স্কোয়ার ইকুয়াল টু কি তোমার প্লাস প্লাস কি আসে কি তোমার কিউ সাইন থিটা এর স্কোয়ার। এটা হচ্ছে কি ওবি স্কোয়ার, ওবি মানে কি তোমার যে লব্ধিটা ওই লব্ধিটা মানে আর স্কোয়ার, আর স্কোয়ার। এটা কিন্তু শুধুমাত্র আমি লব্ধির মান নির্ণয় করতেছি। তো এই যে আমাদের কি আসে তোমার আর স্কোয়ার ইকুয়াল টু কি আসে, পি স্কোয়ার প্লাস কিউ, এটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা আর কি। তো পি স্কোয়ার প্লাস তোমার কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ টু পি কিউ কস থিটা, টু পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এতটুকু বুঝতে পারছো। এখন এই জায়গায় কিউ স্কোয়ার কস স্কোয়ার আছে, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আছে, জাস্ট আমরা কি করবো কমন নিয়ে নিব। তো কমন নিয়ে গেলে আসে কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে কি আসে তোমার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তো যেটা আসে তোমার 1 হয় প্লাস কি টু পি কিউ কস থিটা। বুঝতে পারছো এতটুকু। এতে যদি কোনো ঝামেলা না। তাই এদিকে তোমার লব্ধি মানটা কত আসলো তোমার, আর এ মান আর কত আসলো, আর এই যে আমাদের স্কোয়ার আছে ওই পাশে কি হবে রুট হবে। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। তাহলে এই যে টোটাল যে টার্মটা ছিল তোমার ও সি বিসি এই সবগুলো কি আমি পি কিউ আর থিটার মাধ্যমে প্রকাশ করতে পারছি। তো এই যে আমাদের যারা আসে এটা হচ্ছে তোমার লব্ধি আর এ মান হিসাব করছো। আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। পি মান কি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, টু পি কিউ আর কস এটা কি পি আর কিউর মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে যে জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভুল হয় এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারো না। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, মধ্যবর্তী কোণ কিন্তু ভুল হয় এটা না।
এটা কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছিল। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে কি করতে হবে, হয় তোমার পাদবিন্দুর সাথে পাদবিন্দু রাখতে হবে, অথবা শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু রাখতে হবে। তা তুমি যদি পাদবিন্দু নির্ণয় করতে হলে এই পিটা একটু সামনে নিয়ে নাও, এক্সটেন্ড করো, তাহলে তো হয়। তো এক্সটেন্ড করতে হলে তার ভেক্টর রাশিটা পরিবর্তন হবে না, কারণ তোমাদের ফার্স্ট নিয়মে দেখেছিলাম যে একটা ভেক্টর রাশি তুমি মান আর দিক যদি অপরিবর্তিত রেখে যে কোনো জায়গায় তুমি এটা নিতে পারো, এটাতে কোনো ঝামেলা হবে না। তো এই ক্ষেত্রে কি আসে, তোমার ভেক্টর রাশি মান এসে পড়ছে, এতটাতে কোনো ঝামেলা আছে? এত নতুন কোনো ঝামেলা থাকলে ক্লাসে এই বন্ধ থাকবে। আর আগামী ক্লাসে তোমার হচ্ছে ভেক্টর রাশি মান প্রকাশ করলাম, এবং ভেক্টর রাশি শুধুমাত্র মান দিয়ে থ্যাটিসফাই করা যাবে না, সাথে সাথে কি লাগবে, তোমার দিকটাও লাগবে। তো দিকটা কেমন নির্ণয় করে, দিকটা মানে কি তুমি বলা, কোন নির্ণয় করবো, যে কোনো একটা ভেক্টর রাশির সাথে হয় কিউ এর সাথে অথবা পি এর সাথে কোন নির্ণয় করতে হবে, কোন নির্ণয় করতে হবে, ওইটা হচ্ছে তোমার ভেক্টর রাশি দিক আর কি। বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্ত, তোমাদের যদি কোনো ঝামেলা না থাকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তো আগামী ক্লাসে আমি ভেক্টর রাশি ত্রিভুজ সূত্রের মাধ্যমে ভেক্টর রাশি তোমার দিক নির্ণয় করা শেখাবো। সামান্তরিক সূত্রের মাধ্যমে যদি নির্ণয় করি, লব্ধিটা সূত্রে আসবে, যার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা কস থিটা। তো আরটা কি, তোমার দুইটা ভেক্টর রাশি পি আর কিউ এর লব্ধি। শুধু লব্ধি বললে কি হবে, ভুল হবে, কারণ কি লব্ধি তোমার লব্ধির মধ্যে মান আর দিক দুইটা আছে, তো লব্ধির মান। এতটুকু বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে ভেক্টর রাশি কোণ নির্ণয় করা শেখাবো, তারপরে বাকি যে তোমার নিয়মগুলো ছিল ওই নিয়মগুলোর সাথে মাধ্যমে তোমার নির্ণয় করা শেখাবো। তো ধীরে ধীরে আমরা ক্লাসে কিন্তু এই অধ্যায়ের কিন্তু একবারে কোর যে পোর্শন আছে ওই পোর্শনে কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করতেছি। তো এতটুকু যদি কোনো কারো ঝামেলা না থাকে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।